চট্টগ্রামের হাটহাজারীতে দুপক্ষের সংঘর্ষে আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন ও ১৪৪ ধারা জারি। বিকেলে সব পক্ষের সঙ্গে বৈঠক। ডাকসু নির্বাচনে প্রচারের শেষ দিন আজ ইশতেহারের প্রতিশ্রুতির ছড়াছড়ি। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট নিরসনের জোর প্রার্থীদের। জাহাজের ওয়াচম্যান নিয়ে চট্টগ্রাম বন্দর সেল ও শিপিং এজেন্ট দ্বন্দ্ব। ৩ গুণ বেশি মজুরিতে নিয়োগ বাধ্যতামূলকে নিরাপত্তা দপ্তরে চিঠি দেওয়ার বিরোধ। এবং নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বোকো হারামের হামলায় নিহত ৬০ দারুল জামাল গ্রামে নির্বিচারে গুলি চালিয়ে আগুন দেওয়া হয় ঘরবাড়িতে। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ। ভিপি সহ বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। এদিকে শনিবার দুপুরে হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, নির্বাচিত হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করবে। বিজয় ৭১ হলের সামনে গণমাধ্যমের সঙ্গে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ডাকসুর নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রচারণা চালান স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্র নিয়ে আসাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। এদিকে শনিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোট কেন্দ্রে বুথ সংখ্যা বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি। প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে নানা সংকট। বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তুলে ধরেছেন ইশতেহার। বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্বমানের গড়ে তুলতে বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা দিয়েছে ইশতেহার। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে দেখুন ইশতেহারের আদ্যোপান্ত। আগামী ৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রাচ্যের অক্সফোর্ড তকমা থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে নানান সংকট। দীর্ঘদিন পরে হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাই তো প্রার্থীরা তুলে ধরেছেন ইশতেহার। প্রধান প্যানেলগুলো সহ অন্য প্যানেলগুলোর ইশতেহারে কি রয়েছে? কারো কারো ইশতেহারে মৌলিক অনেক বিষয়ে মিল থাকলেও অনেকের ইশতেহারে কিছু ভিন্নতাও রয়েছে। আবার অনেকের ইশতেহারে আছে অনেক চমকও। ছাত্রদল সমর্থিত প্যানেল ১০ দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরেছে। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে রাখা হয়েছে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা, কারিকুলাম ও গবেষণার আধুনিকায়ন, পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শাটল সার্ভিস, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষাঋণ ও কর্মসংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা ও সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস এবং কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আর রয়েছে গেস্টরুম, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন পীড়নের মতো চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করা। আমরা আমাদের যেই ১০ দফা ইশতেহার সেটা আমরা পাঠ করেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতই প্রতিফলিত হয়েছে। ১২ মাস ৩৬ সংস্কার বিষয়ক ইশতেহার ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের, যেখানে ৬টি হ্যাঁ এবং ৬টি না সহ রয়েছে ৩৬ দফা। ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করা, গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসার সব পথ রুদ্ধ করার প্রস্তাবনা। সাম্য, মোফাজ্জল ও আবু বকর হত্যা সহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। আবাসন সংকটে নানা পদক্ষেপের কথাও রয়েছে এতে। খাবারের মান নিশ্চিতে নানামুখী পদক্ষেপ,
আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের জন্য হলের নিয়ম সহজীকরণ, প্রশাসনিক ভবনের সেবা কেন্দ্রিক লাল ফিতার দৌরাত্ম্য নিরসন করে পেপার স্লিটস রেজিস্টার বিল্ডিং গড়ে তোলা সহ আরও অনেক কিছুই রয়েছে ইশতেহারে। নিরাপদ ক্যাম্পাস, 2 আবাসন সংকটের সমাধান, 3 নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, 4 চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, 5 উন্নত পরিবহন, 6 ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা। বাগচার সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল 8টি প্রস্তাবনায় মোট 50 দফা দাবি উপস্থাপন করেছে। এতে প্রাধান্য পেয়েছে ডাকসুকে নিয়মিত করা, একাডেমিক, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কার, আবাসন সংকট নিরসনে পদক্ষেপ, শিক্ষার্থীর মর্যাদা রক্ষা, ইন্টারনেট সহজীকরণ, খাবারের মান, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের আবাসন। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ, এই স্লোগানকে সামনে রেখে ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে উমাম্মা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি সচেতন করা, ক্যাম্পাসকে দলীয় রাজনীতি মুক্ত রাখা এবং একাডেমিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইশতেহারে 11টি লক্ষ্যমাত্রা রেখেছে প্যানেলটি। ছাত্রছাত্রীদের সাথে ডিপার্টমেন্ট বেসিসে, হলের বেসিসে কথা বলে তারা তাদের ইশতেহার তৈরি করেছে। আমরা তাদের যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের মূল ইশতেহারটি তৈরি করার চেষ্টা করেছি। বাম সংগঠন সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ সমতায় প্রতিরোধে নিরাপদ ক্যাম্পাস স্লোগান সামনে রেখে ইশতেহারে মোট 18টি দফা তুলে ধরেছে প্রতিরোধ পর্ষদ। ছাত্র অধিকার সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ 14 দফা সম্বলিত ইশতেহার দিয়েছে প্যানেলটি। ক্যাম্পাসের নানাবিধ সংকট সমস্যা তুলে ধরে যে সম্ভাবনাময় ইশতেহার দিয়েছেন প্রার্থীরা, যে প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে চাইছেন ভোট, নির্বাচিত হলে তার কতটুকু বাস্তবায়ন হবে তা সময়ই বলে দেবে। তবে এই ডাকসুর মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পর যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো তা ক্যালেন্ডারের পাতায় হোক নিয়মিত, এমনটাই তো চাওয়া সবার। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এক সপ্তাহ পর আজ থেকে ফের স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে 30 ও 31 আগস্ট স্থানীয়দের সাথে সংঘর্ষের জেরে 2 দিন ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও গেল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল পরীক্ষাও। গেল বুধবার থেকে ক্লাস শুরুর কথা বলা হলেও শিক্ষার্থী উপস্থিতি ছিল একেবারেই কম, ফলে বেশিরভাগ বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি। পরে রোববার থেকে ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মে পরিচালনার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। বুধবারের তুলনায় আজ কিছুটা বেড়েছে শিক্ষার্থী উপস্থিতি। শত শত শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস চালু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষা কার্যক্রম যেন ব্যাঘাত না ঘটে সেটি নিয়ে সর্বোচ্চ আন্তরিক রয়েছে প্রশাসন। এর আগে গেল 30 ও 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেইটে স্থানীয়দের সাথে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা অবমাননা ইঙ্গিতের ঘটনায় কাল রাতে অবরোধ, ভাঙচুর ও দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। বিকেলে দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ারও কথা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই ঘটনা ঘটে। আহত হয়েছেন শতাধিক। মাদ্রাসা নিয়ে অশালীন ইঙ্গিত করা অভিযুক্ত যুবক আরিয়ানকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে মাদ্রাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেয় আরিয়ান ইব্রাহিম নামে এক তরুণ। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা সড়কে নেমে আসে। এতে জুলুস ফেরতদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে হাটহাজারী, নজিরহাট ও রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে 144 ধারার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের বোর্ডে খোঁজা সব কিছু পুরো হবে। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব, অর্থাৎ মতন সহজের ওস্তাদরা আসছেন, এখন আমরা যদি চলে গেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই লোক, আপনাদের ক্যাম্প কমান্ডার, ঠিক আছে? সো আমার উপরে এইটুকু ভরসা করেন, ঠিক আছে?
ভোলার চরনোয়াবাদ এলাকার সদর উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10:30টার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরওয়ানাবাদ এলাকা এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে লোডশেডিং চলার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় নোমানীকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আউশ ধান। সপ্তাহের ব্যবধানে মন প্রতি নতুন ধানের দাম কমেছে 50 থেকে 60 টাকা। তবে পুরনো বড় মৌসুমের ধান 1600 টাকা মন দরেই বিক্রি হচ্ছে। ধানের দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছে কৃষক। নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে জানাবেন আব্বাস আলী। আব্বাস, ধানের দরদাম জানাবেন। জ্যোতিকা, নওগাঁয় আউশ মৌসুমের ধান কাটামাড়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এবং এই কৃষকদের হাত ধরেই হাট বাজারগুলোতে ধান উঠতে শুরু করেছে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে আউশ জাতের এসব ধান প্রতি মণ 50 থেকে 60 টাকা পর্যন্ত কমেছে। এবং ধানের দামের কথা যদি বলি, যে এখানে পারিজাত ধান বিক্রি হচ্ছে 950 থেকে 960 টাকা মন, ব্রি 1956 এবং 48 জাতের ধান বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1070 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে গত বছর আউশ মৌসুমের ধান অর্থাৎ মৌসুমের শুরুতে প্রায় 1100 টাকা মন দরে বিক্রি হয়েছিল এবং ধানের ফলন মোটামুটি বেশি ছিল। তবে এবছর মৌসুমের শুরু থেকে আউশ ধান তারা বিক্রি করছেন 950 টাকা থেকে এবং ধানের ফলন কিছুটা কম বলে তারা জানিয়েছেন যে সময় ধানের গাছ থেকে ধানের শীষ বের হয়, ঠিক সে মুহূর্তে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, এতে করে ধান চিটায় পরিণত হয়। এছাড়া এখন যেহেতু মাঠে মাঠে ধান রয়েছে, সেসব ধানে পোকার উপদ্রব হয়, ধানের শীষ কেটে দিচ্ছে, এতে করে অনেক ধান মরে যাচ্ছে এবং ফলন কিছুটা কম হচ্ছে। তারা জানিয়েছেন যেহেতু কীটনাশক, সার, শ্রমিক এবং পানি সহ আনুষঙ্গিক বিঘা প্রতি খরচ প্রায় 1 থেকে 1,500 টাকা পর্যন্ত হয়েছে, অর্থাৎ উৎপাদন খরচ বেড়েছে, যার কারণে প্রতি বিঘাতে তাদের খরচ পড়ছে 8 থেকে 10,000 টাকা পর্যন্ত এবং ফলন হচ্ছে বলা যায় যে 12 থেকে 15 থেকে 16 মণ পর্যন্ত, অর্থাৎ খরচ বেশি ফলন কম। এতে করে তারা বাজারেও ধানের দাম কম পাচ্ছেন। যদি 1300 টাকা মণ পর্যন্ত তারা ধান বিক্রি করতে পারতেন, তাহলে কিছুটা হলেও তারা খরচ মিটিয়ে কিছুটা লাভের মুখ দেখতেন বলে তারা জানিয়েছেন। কৃষকরা আরও জানিয়েছেন যেহেতু এখন আমদানি হচ্ছে, অর্থাৎ চাল আমদানি হচ্ছে, আর এই আমদানির প্রভাব ধানের বাজারে কিছুটা পড়ছে, যার কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কম পরিমাণ ধান কিনছেন এবং কম দামে ধান কিনছেন বলে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ ধানের দাম কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া একটু নর্মাল, যার কারণে কৃষকরা ধান ভালো মতো শুকাতে না পারার কারণে ধানের রস রয়েছে, যার কারণে ধানের দাম কিছুটা কম রয়েছে বলে তারা জানিয়েছেন। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলাতে প্রায় 58,695 হেক্টর জমিতে ধান হয়েছে, যা থেকে প্রায় 2,09,000 টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এবং বড় মৌসুমে যেসব ধান রয়েছে কাটারিভোগ, জিরাশাল, সেগুলো 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছেন। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা ধান সরবরাহ হয়েছে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। ধানের দরদাম সম্পর্কে নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে 50 টাকা পর্যন্ত বেড়েছে শাকসবজির দাম। বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এ নিয়ে আরও জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, সবজির বাজার দর কেমন দেখছেন জানাবেন। আসলে গেল সপ্তাহের তুলনায় কিন্তু বাজারে কাঁচামালের যে সরবরাহটা কিছুটা কম থাকায় কিন্তু মালের দাম বেড়েছে 5 থেকে 15 টাকা। মূলত আসলে সবচেয়ে বেশি কিন্তু দাম বেড়েছে কাঁচামরিচ, যেখানে কিন্তু গেল সপ্তাহে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 150 টাকা করে। যারা ব্যবসায়ী রয়েছে, আড়তদার রয়েছে, তারা বলছেন যে কার্যক্রম তারা বলছেন
যে এলসি কার্যক্রম মূলত বন্ধ থাকার কারণে কিন্তু এই মালের দাম কিন্তু কিছুটা বেড়েছে। আসলে শুক্র এবং শনিবার এলসি না করার ব্যর্থ হওয়ার কারণে কিন্তু বাজারে পড়েছে। তাছাড়া চাঁদপুরে যে স্থানীয় পদ্মা মেঘনা নদী রয়েছে, সেই মেঘনা নদীর অববাহিকায় কিন্তু যেগুলো চর, সেখান থেকে কিন্তু আসলে মালের সরবরাহ কিছুটা কম থাকায় কিন্তু প্রভাব পড়েছে বাজারে। আজকের বাজারে যেখানে বেগুন বিক্রি করা হতো গেল সপ্তাহে 35 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে বেড়ে বিক্রি করা হচ্ছে 40 টাকায়। তাছাড়া কাঁকরোল এবং পটল কিন্তু 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 60 টাকা দরে, এবং টমেটো তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 120 টাকা, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু বিক্রি করা হতো 100 টাকা দরে। এছাড়া ছড়া বিক্রি করা হচ্ছে 30 টাকা, যাও কিন্তু কেজিতে 10 টাকা বেড়েছে। আসলে এই যে বাজার, তাতে কিন্তু আসলে যারা খুচরা বিক্রেতা রয়েছেন কিংবা হকার রয়েছেন, তারা কিন্তু সকাল সকাল এই পাইকারি বাজার থেকে কিন্তু কাঁচামাল ক্রয় করে কিন্তু তারা ভোক্তা পর্যায়ে বিক্রি করে থাকে, এবং সেই ক্ষেত্রে এই পাইকারি বাজারের তুলনায় কিন্তু তারা কেজিতে 20-30 টাকা বেশি দামে কিন্তু ভোক্তা পর্যায়ে বিক্রি করে থাকেন। এবং মালের দাম বাড়াতে যারা ভোক্তা সাধারণ রয়েছে, তারা বলছেন আসলে দ্রব্যমূল্যের এই উদ্যোগতির কারণে কিন্তু তাদের বাজার করতে নিশ্চিত হওয়া লাগে। তবে যারা পাইকার রয়েছে, তারা বলছেন যে শুধু চাঁদপুরের স্থানীয় বলছেন যে শুধু চাঁদপুরের স্থানীয় চরাঞ্চল রয়েছে, তার পাশাপাশি তারা কিন্তু ঢাকা থেকে মালামাল কিন্তু সরবরাহ করে থাকে। তো তারা প্রত্যাশা করছেন যদি বাজারে মালের সরবরাহ কিন্তু যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আসলে তারা বলছেন যে দাম আরো নিয়ন্ত্রণে চলে আসবে। তাছাড়া বাজারে দেখতে পেয়েছি যে আসলে শীতকালীন যে সবজি শিম, তাও কিন্তু দেখা যাচ্ছে, এবং তা 120 টাকা কেজি দরে কিন্তু পাইকারি দরে বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমার চাঁদপুর থেকে কাজে বাজারের স্টকিশ। সবজির বাজার দর জানাতে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। নওগাঁর বরেন্দ্র এলাকার সাথী ফসল হিসেবে আম বাগানে আনারস চাষ করে লাভবান হচ্ছে চাষিরা। এমনকি কৃষকদের সহায়তায় সাপাহার, কৌশা ও নিয়ামতপুর উপজেলায় 7 জনকে আনারসের চারা দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাই সাথী ফসল হিসেবে সম্ভাবনাময় আনারস চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। বিস্তারিত আব্বাস আলীর প্রতিবেদনে। বরেন্দ্র ভূমির সাপার, পোরশা ও নিয়ামতপুরে ধানের আবাদ কমিয়ে বেড়েছে আমবাগান, আর সারা বছরই আমবাগানের নিচে জায়গা পড়ে থাকে। এই ফাঁকা জায়গায় আনারস চাষে উদ্বুদ্ধ হচ্ছে চাষিরা। সাথী ফসল হিসেবে পরীক্ষামূলকভাবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে দেয়া উন্নত জাতের MD2 আনারস চাষ করছে অনেকে। জেলার তরুণ উদ্যোক্তা সোহেল রানা গত বছরের এপ্রিল ও মে মাসে BMDA প্রকল্প থেকে পাওয়া 5000 আনারসের চারা রোপণ করেছেন। প্রতি পিস আনারস 50 টাকা হিসেবে বিঘাপ্রতি প্রায় 1.5 লাখ টাকা বিক্রির আশা তার। সোহেলের মতো পোরশা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম গত বছর 4000 চারা রোপণ করেছেন। এই অঞ্চলে যে আমের যে নতুন বাগানগুলো হচ্ছে, তারাও আগ্রহী এটা লাগাতে, কারণ এটা 1 বছরের মধ্যেই হারভেস্ট করা যায়, 1 বছরের মধ্যে মোটামুটি ফল পাওয়া যায়। এবং আনারস আমরা যদি অ্যাভারেজ 50 টাকা পিছু ধরি পাইকারি, তাহলে দেখবেন যে 1 বিঘা জমিতে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার আনারস পাওয়া যায় আনারসে। এবং পরিচর্যাটা খুবই কম লাগে, উঁচু জমিতে হয়, এটা ভালো। আমরা এই আনারস থেকে অর্থ পেতে পারি। আমাদেরকে কীটনাশক এবং সারের কোনো বাড়তি খরচ করতে হবে না। আমরা এই ছায়াযুক্ত স্থানেই আমরা আনারসের ভালো একটা ফসল পেতে পারি। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, অনেকেই আনারসের ক্ষেত দেখতে এবং পরামর্শ নিতে আসছে। নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা জানান, বরেন্দ্র এলাকায় স্বল্প পানিতে ফল ও ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রকল্পের আওতায় দেশি বিদেশি 26 প্রজাতির ফল ও ফসলের সংস্থান হয়েছে। বাগানের মধ্যে ফাঁকা জায়গা কিছু জায়গা পড়ে থাকে, ওই জায়গার মধ্যে আনারস আমরা চাষ করছি, কিন্তু আনারস লাভজনক। এই বরেন্দ্র এলাকাতে আগে কখনো আনারস চাষ হয়নি, এই প্রথম রায়ন ভাই নিয়ে আসছে আনারস চারা। এখানে চারা ভালোই হয়েছে, আনারসও হচ্ছে ভালো। ফাঁকা জমিতে আনারস চাষ এটা আগামীতে লাভজনক হচ্ছে। আমরাও কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বলছি কি যে আপনাদের যে ফাঁকা জমিগুলো আছে সে জমিগুলোতে আপনারা আনারস গাছ রোপণ করেন, আগামীতে আনারসের ফলন পাওয়া যাবে। এ মাটিতে আনারস একটি সম্ভাবনাময় ফসল। এই অঞ্চলে আমরা চাষাবাদ করতেছি এবং কৃষকরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আমাদেরকে এবং তারা লাভবান হচ্ছে। আগামীতে যেসব ফল আমরা লাগাইছি এগুলো কিন্তু গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে একটি সম্প্রসারিত হচ্ছে এবং গোটা বরেন্দ্র অঞ্চলেই এটার ব্যাপক বিস্তৃতি ঘটবে বলে আমি আশা করি।
জেলার 3 উপজেলায় 7 জন কৃষককে প্রায় 28,000 চারা দেওয়া হয়েছে। আনারস চাষ বাড়লে কৃষকরা অর্থনৈতিক দিকে লাভবান হবে এবং পুষ্টি যোগান দেওয়া সম্ভব হবে। আব্বাস আলী, এখন নওগাঁ। সোনালী আঁশে খ্যাত ফরিদপুরে বেড়েছে পাটকাঠির কদর। একসময় রান্না আর ছাউনি তৈরির কাজে সীমাবদ্ধ থাকলেও এখন এর রূপালী কাঠি দিয়ে তৈরি হচ্ছে চারকোল পাউডার, বোর্ড আর কালি। বাড়ছে রপ্তানির সম্ভাবনা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাট উৎপাদনে যে হারে খরচ বেড়েছে ঠিক সেভাবে বাড়েনি বাজার দর। তাই কৃষকরা ক্ষতি পুষিয়ে নিচ্ছেন পাটকাঠি বিক্রি করে। এখন জেলার সর্বত্র চলছে পাটকাঠির কেনাবেচা। গত কয়েক বছর আগেও পাটকাঠি তেমন গুরুত্ব ছিল না, তবে এখন চাহিদা বাড়ায় দূর দূরান্ত থেকে পাটকাঠি কিনতে আসছেন ব্যবসায়ীরা। 100 আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। তবে তুলনামূলকভাবে পাটকাঠির মূল্য আগের চেয়ে অনেক বেশি হলেও লাভের মুখ দেখতে পারছেন না কৃষকরা। বাংলাদেশে পাট কাটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পাট কাঠের একটু মূল্য পেয়েছি, কিন্তু পাটের মূল্য তোমরা পাইতেছি না। সালতানগর কিন্তু খুব ভালো আছে, পাট কাঠির খুব মূল্য দিতেছে, সবাই ভালো আছে। এই কারণে মানে কৃষকের উপকার হইতেছে। আমাকে আয় ব্যয় সমান সমান নয়, কোনো ব্যবসা থাকে না। এই পাট করি কিছু বিক্রি করি, ওই পাট করিতে কিছু পয়সা থাকে। বৃষ্টির কারণে তো পাট তেমন হয় নাই, তারপরে মোটামুটি দাম হিসেবে যা হয়েছে মোটামুটি ভাবে লস হবে না আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে প্রায় 86,000 হেক্টর জমিতে হয়েছে পাটের আবাদ। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ টন কাঠি। বাজার মূল্য 500 কোটি টাকারও বেশি। পাটের পাশাপাশি কৃষক এই শিল্পটাকে যদি আরও সম্প্রসারণ করা যায়, তাহলে কৃষক যে একটি পাটকাঠির থেকে যে তাদের যে মূল্য, সেই ন্যায্য মূল্য পাবে এবং যেটাতে করে পাট উৎপাদনকে আরও লাভবান করা সম্ভব। বহুমুখী ব্যবহার বাড়ায় পাটের পাশাপাশি পাটকাঠিও পাচ্ছে সমান গুরুত্ব। চাষিরা পাট বিক্রি করে খুব বেশি লাভবান না হলেও পাটের কাঠিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন চাষিরা। এখন ফরিদপুর। চুরি ডাকাতি রোধে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসা সব জাহাজে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে বিরোধে জড়িয়ে আছেন শিপিং এজেন্টরা। বন্দরের সেল থেকে ওয়াচম্যান না নিলে কোনো জাহাজকে এনওসি বা অনাপত্তিপত্র দেওয়া হবে না বলে চিঠি দেয় নিরাপত্তা দপ্তর। এতে ক্ষুব্ধ শিপিং এজেন্টরা এ নিয়ে কার্যকর সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। জেটি ও বহির্নোঙরে জাহাজের চুরি, ডাকাতি ও জলদস্যুতা ঠেকাতে দীর্ঘদিন ধরে বন্দর কর্তৃপক্ষ তাদের সেল থেকে নিবন্ধিত ওয়াচম্যান নিয়োগ দিতে শিপিং এজেন্টদের চিঠি দিয়ে আসছিল। যদিও জেটিতে এই নির্দেশনা কার্যকর হলেও বহির্নোঙরে সীমিত সংখ্যক জাহাজ ওয়াচম্যান নিয়োগ দেয়। খরচ বেশি হওয়ায় বন্দরের সেল থেকে ওয়াচম্যান নেয় না শিপিং এজেন্টরা। সম্প্রতি এক চিঠিতে বন্দরের ওয়াচম্যান সেলের নিবন্ধিত ওয়াচম্যান ও প্রত্যয়নপত্র না দিলে কোনো জাহাজ বন্দর ত্যাগের অনাপত্তিপত্র পাবে না বলে জানানো হয়। সেই সঙ্গে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি দৈনিক 1000 ও খাবার ভাতা 300 টাকা নির্ধারণ করা হয়। এটি বাস্তবসম্মত নয় দাবি করে শিপিং এজেন্টরা জানান, জাহাজে বহিরাগত লোক থাকাকে অনিরাপদ মনে করায় অনেক ক্যাপ্টেন ওয়াচম্যান নেয় না। এছাড়া আইএমও এর বিধান অনুযায়ী সিকিউরিটি লেভেল 1 মানের বন্দরে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক নয় বলেও দাবি তাদের। শিপিং এজেন্টদের অভিযোগ, বন্দরের নিবন্ধিত ওয়াচম্যানরা কোনো নিরাপত্তা সংস্থার নয়, বেসরকারি প্রতিষ্ঠানের, অথচ তাদের বেতন 3 গুণ বেশি। এক্ষেত্রে বন্দরের নিবন্ধিত ওয়াচম্যান নিতে বুকিং সেল থেকে বাধ্যতামূলক প্রত্যয়নপত্র নেয়া তাদের জিম্মি করার শামিল। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহারে নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। চট্টগ্রাম আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজগুলা আগমন হয়, সেই জাহাজগুলোতে ওয়াচম্যান, আমাদের নিজস্ব ওয়াচম্যান এবং বন্দরের যে ওয়াচম্যান, এটার ব্যবধান হচ্ছে প্রথমত খরচ অনেক বেশি, দ্বিতীয়ত তাদের সমস্ত আসা যাওয়া যাতায়াত খরচ এবং তাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, তাদের জন্য টেন্টিংয়ের ব্যবস্থা করা, সব কিছু আমাদেরকেই করতে হবে। আলটিমেটলি এটা আমার ইমেজ ফ্যাক্টর। সো এটাকে এভাবে কঠিনভাবে, কারণ শিপিং এজেন্টকে ধরা, শিপিং এজেন্টকে দায়িত্বের মধ্যে আনা, এটা তো আমরা তো লাইসেন্সারি, পোর্টের সাথে আমরা এনলিস্টেড, কাস্টমারের সাথে এনলিস্টেড,
এইভাবে জিম্মি করা তো আমাদেরকে দরকার নাই। এদিকে বহির্নোঙরের জাহাজে ওয়াচম্যান সরবরাহকারী সংগঠন বলছে, আদালতের রায় উপেক্ষা করে পেশাদারদের বাদ দিয়ে চট্টগ্রাম বন্দর বাইরের লোকদের ওয়াচম্যান সেলে নিবন্ধন করেছে, যা অবৈধ। মালিকের সাথে সমঝোতা করে বেতন দিতে হবে। আর এখন যেটা করতেছে ওরা ব্যবসার জন্য করতেছে। ওরা প্রথমত এটাকে বৈধ করতে হলে আমাদেরকে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় আছে, আমি কন্ট্রোম ফাইলও রেডি করছি সুপ্রিম কোর্ট থেকে। এক্ষেত্রে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করলে সেটি গেজেট হিসেবে প্রকাশ এবং বন্দরের ট্যারিফ কাঠামোয় অন্তর্ভুক্তের দাবি শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের। এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেয়ার কথাও বলেন তারা। আমাদের কথা যে স্বচ্ছতা দরকার, এটাকে যদি আজকে আমরা ট্যারিফের মধ্যে ইনক্লুড করে, সরকার যদি মনে করে যান নতুন, যেমন আমাদের আনসার বিডিআর এরকম যদি কোনো একটা জাহাজের পাহারা দেওয়ার জন্য যদি কোনো সংস্থা করে এটাকে দিলে তাহলে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার কস্টকে ইনভলভ করা মানে আলটিমেট আমাদের প্রোডাক্টের উপর পড়বে, আমাদের দেশের উপর। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আইএসপিএস কোড বা কমপ্লায়েন্স বাস্তবায়নে চুরি ডাকাতি রোধে নৌবাণিজ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে জাহাজে প্রশিক্ষিত ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। আর ন্যায্যতার ভিত্তিতে ওয়াচম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এটা বাংলাদেশের সমস্ত সমুদ্র বন্দরের জন্য যে ওয়াচম্যান আছে তাদের জন্য একটা ন্যূনতম বেতন তারা নির্ধারণ করে দিয়েছেন, যেটা অন্যান্য সমুদ্র বন্দরগুলোর জন্য কার্যকরী। ওয়াচম্যান রাখার বিষয়টা এটা আইএসপিএস কোড অনুযায়ী আমাদের নিরাপত্তার বিষয়টা আমাদের জন্য চট্টগ্রাম বন্দরকে নিশ্চিত করতে হবে এবং সেক্ষেত্রে ডিজি শিপিংয়ের যে ন্যূনতম ওয়েজটা দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী যদি সবাই করে তাহলে চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে। চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকলে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্যই এটা নিরাপত্তা বাড়াবে। এক একটি জাহাজে গড়ে 4 থেকে 6 জন ওয়াচম্যান লাগে। চট্টগ্রাম বন্দরের ওয়াচম্যান সেলে প্রায় 650 ও মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতির অধীনে প্রায় 600 ওয়াচম্যান কাজ করে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। নরসিংদী জেলা পরিষদের অধীনে 11 কোটি টাকার 360টি প্রকল্পের কোনো খোঁজ নেই। 2 অর্থ বছর আগে খাতা কলমে প্রকল্পগুলোর অনুমোদন হলেও বাস্তবে চিত্র ভিন্ন। কোটি কোটি টাকার এই প্রকল্পগুলো যাদের জন্য তাদের অনেকেই জানেন না এ সম্পর্কে। প্রকল্পের প্রায় 11 কোটি টাকা কোথায়, থলের বেড়াল কারা? কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের অনুসন্ধান। 2023-24 অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 5 লাখ টাকা। তবে টাকা বরাদ্দ হলেও দেখা যায়নি দৃশ্যমান অগ্রগতি। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বহিরাগত ও বখাটেদের প্রবেশও ঠেকাতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। ব্যাঘাত ঘটছে পাঠদানে। আবেদন করার পরে আমাদের যে মুক্তিযোদ্ধা কমান্ডার আছে এখানে একজন, উনিও আমাদের ম্যানেজিং কমিটির সদস্য ছিল। উনি আমাকে মৌখিকভাবে জানাইছে যে আপনি যে আবেদনটা করছিলেন 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে। আমরা শুনলাম যে এখানে একটা বরাদ্দ হয়েছে 5 লাখ টাকার মতো, তখন আমরা বেশ আশ্বস্ত ছিলাম যে হবে এবং আমরা সেটা পাবো। 2 বছরের মতো, 1.5-2 বছর। তো অদ্যবধি এই বাউন্ডারিটা না পেয়ে আমরা আসলে হতাশা। রায়পুরার মরজাল এলাকার লাকি ফাউন্ডেশনের এই বাউন্ডারি দেয়াল নির্মাণের টেন্ডার পাস হয় 2024 সালের জানুয়ারিতে, যার মূল্য ধরা হয় 5 লাখ টাকা। কিন্তু বাস্তবে তার দেখা মেলেনি। নামমাত্র একটি ছোট দেয়াল দেখা গেলেও সেটি কোন খাতে নির্মাণ হয়েছে জানেন না স্থানীয়রা। এদিকে রায়পুরার আদিয়াবাদ এলাকার একটি সামাজিক কবরস্থানের চিত্রও একই। 3 লাখ টাকা বরাদ্দ হলেও সেখানেও নেই চোখে পড়ার মতো কর্মতৎপরতা। কেউ জানেনই না লাখ টাকার এই প্রকল্প সম্পর্কে। একই অবস্থা নরসিংদীর মনোহরদী সহ জেলার 6 উপজেলার 307টি ছোট বড় প্রকল্পের। এলাকাবাসীর অনেকেই জানেন না এই প্রকল্প সম্পর্কে। বাউন্ডারি আর কবরস্থানের বাউন্ডারি কাজ তো হয়েছে না। হালা জামে মসজিদে একটা রোড হওয়ার কথা ছিল 10 লাখ টাকা ফান্ডে, কিন্তু আমরা আজ পর্যন্ত এটা পাই নাই। আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মনিরের হস্তক্ষেপে এসব প্রকল্পে হেরফের হয়েছে বলে ধারণা স্থানীয়দের। গণ অভ্যুত্থানের পর এখনও পলাতক মনির হোসাইন।
জেলা পরিষদ বলছে ইতিমধ্যে ৩০৭টির মধ্যে ১২২টি প্রকল্প বাদ করা হয়েছে, বাকি ১৮৫টি প্রকল্প রয়েছে কাজের অপেক্ষায়। এডিপির যেটা আমার ৩.৫ কোটি টাকার ১০৩টা প্রকল্প নেওয়া ছিল, ৩.৫ কোটি টাকার ১০৩টা প্রকল্পের মধ্যে ১,৬৭,লাখ টাকার ৪৬টা প্রকল্প যৌক্তিকতা না থাকে বাতিল করা হয়েছে। বাতিল করে নতুন প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, অনুমোদন আসলে ইনশাল্লাহ কাজ শুরু করব। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয় ১১,২৯,০০,০০০ টাকা। এর মধ্যে বাতিল হওয়া প্রকল্পগুলোর অর্থ পুনরায় চলতি বছরে কাজের উপযোগী করা হবে বলে দাবি জেলা পরিষদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮তলা ভবন এখনও চালু হয়নি। পুরাতন ভবনের মেঝেতেই রোগীদের নিতে হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া দালাল চক্রের দৌরাত্মে প্রতিনিয়ত সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাগজে কলমে ২৫০ শয্যা থাকলেও জনবল ও সুযোগ সুবিধা আছে মাত্র ১০০ শয্যার। নতুন ৮তলা ভবন ২বার উদ্বোধন হলেও এখনো পর্যন্ত চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। একই অবস্থা ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সার্ভিস ভবনেরও। এদিকে হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিটের যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে ৬ মাস ধরে। রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। ৩টি অ্যাম্বুলেন্সের মধ্যে সচল আছে মাত্র একটি। অপর্যাপ্ত চিকিৎসক, যন্ত্রপাতির অভাব আর দালাল চক্রের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ডাক্তার লিখে দেয়, সে ওষুধ দেবেন না কেন? বলে আমাদের কাছে ওষুধ নেই। ডাক্তার কি জানে? ডাক্তারই পাচ্ছি না, কাকে দিয়ে দেখাবো? প্রায় ১.৫-২ ঘন্টা বেঁধে বসে আছি, কোনো খোঁজ খবর নাই। আজ ৩ দিন আমরা বেড পাইনি, ওষুধ পালা পাচ্ছিনি। এখানে বলে সাপ্লাই নেই ওষুধ পালা। কাল থেকে আইছি, খাবার দিইনি, আমাদের সামলাইতে দিচ্ছে, আমরা বেড নেই তো ওদের নেবো কেন? সরকার আসুক তো আমি আজ সরকারের সাথে যোগাযোগ করব। ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে ৫০০ থেকে ৬০০ রোগী। বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন ১,০০০-এরও বেশি মানুষ চিকিৎসা নেন। পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ১৬ জন কর্মীর জায়গায় কাজ করছেন মাত্র ৪ জন। এ কারণে অস্বাস্থ্যকর পরিবেশেই সেবা নিতে হচ্ছে রোগীদের। বেড অনুযায়ী রোগীর সংখ্যা অনেক বেশি, আর এর কারণে আমাদের কাজের হিমশিম হচ্ছে। আমরা সব টাইমলি ওষুধ দিতে পারছি না, কিন্তু তারপর আমরা সার্বক্ষণিক চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। এখানে ডাক্তার সংকট আছে, এমনি জনবল সংকট, কিন্তু তারপর আমাদের করে যেতে হচ্ছে, কিছু করার নাই। রোগী আসছে, আমাদের সেবা দিতে হচ্ছে। হাসপাতালে ঔষধ, খাবার ও নার্স পর্যাপ্ত থাকলেও চিকিৎসক ও অন্যান্য জনবলে রয়েছে সংকট। ৪২ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২১ জন। মেডিসিন, শিশু, গাইনি, কার্ডিওলজিস্ট, চক্ষু, অ্যানেস্থেসিয়া, সার্জারি ও প্যাথোলজি বিভাগে বিশেষজ্ঞ পদও রয়েছে শূন্য। আমরা এখন যেভাবে চলতেছি, যে কেউ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে, আরো ২-১ জন, সেগুলো চলতেছে। কিন্তু মাত্র ৪ জন সুইপার দিয়ে এত বড় হাসপাতাল তো মেনটেন করা কখনোই সম্ভব না। এই কারণে একটু অপরিচ্ছন্নতা, প্লাস হচ্ছে আপনার যেখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে ৬০০-র উপরে পেশেন্ট থাকে। এটা একটা ওভার ক্রাউডেডের কারণে এটা সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তবে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শায়লা শারমিন কোনো কথা বলতে রাজি হননি। এখন মেহেরপুর। নাইজেরিয়ার বোর্নো রাজ্যের দারুল জামাল গ্রামের সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এই গ্রাম ছাড়াও হামলা হয়েছে কাছের একটি সেনা ঘাঁটিতে। এতে প্রাণ গেছে ৫ সেনা সদস্যের। গেল কয়েক বছর ধরে আশ্রয় শিবির বন্ধ করে গৃহহীন নাইজেরিয়ানদের নিজস্ব গ্রামে ফেরত পাঠাচ্ছিল সরকার। তাই দারুল জামালের মতো এমনই একটি গ্রামে সন্ত্রাসী হামলা এই পুনর্বাসন উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে ক্যামেরুন সীমান্তের কাছে অবস্থিত দারুল জামালের বাসিন্দাদের অভিযোগ। শুক্রবার বোকো হারামের সশস্ত্র যোদ্ধারা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। পুড়ে ছাই হয়ে যায় ২০টি বসতবাড়ি, 10টি বাস। নিহতদের মধ্যে ১৩ জন শ্রমিক এবং চালক ছিল বলে নিশ্চিত করেছে বিবিসি। তবে এই হামলার পেছনে বোকো হারামের প্রতিদ্বন্দ্বী কয়েকটি গোষ্ঠীর উস্কানি থাকতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে ওই হামলার পর ওই গ্রামটিতে অভিযান চালিয়ে ৩০ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী।
প্যালেস্টাইন অ্যাকশনের ব্যানারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় শনিবার লন্ডনে গ্রেপ্তার অভিযান চালিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এ সময় 4 শতাধিক আন্দোলনকারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীরা সতর্ক করে দিয়েছে যে আইন করে গ্রেপ্তার অভিযান চালিয়ে নিরীহ গাজাবাসীর প্রতি জানানো সমর্থন থেকে পিছু হটানো যাবে না তাদের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ফিলিস্তিনি পতাকা হাতে লন্ডনের পার্লামেন্ট ভবন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। স্লোগানে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় গ্রেপ্তার অভিযান চালিয়েও দমানো যায়নি যুক্তরাজ্যে থাকা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের। টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে বহু আন্দোলনকারীকে। এভাবে অভিযান চালিয়ে গাজাবাসীর প্রতি সমর্থন থেকে তাদের দূরে সরানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন দেশটিতে নিষিদ্ধ সংগঠন প্যালেস্তাইন অ্যাকশনের সমর্থকরা। বরং গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার বার্তা দিয়েছেন তারা। Ordinary people who have never been on protests in their lives are, reckoning with their conscience. They're thinking, I cannot keep sitting. Thank you for being human. Sad that the government is wasting the police time doing this sort of stuff, but it's the way it is. Protest has been completely absurd, and I'm here to try and fight this repression as well as the proscription of Palestine Action. গত জুলাই মাসে যুক্তরাজ্যে থাকা প্যালেস্তাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে ঢুকে হামলা চালায়। এরপর সন্ত্রাস বিরোধী আইনের অধীনে প্যালেস্তাইন অ্যাকশনের কার্যক্রম নিষিদ্ধ করে কিয়ার স্টারমার প্রশাসন। এরপর থেকেই মূলত প্যালেস্তাইন অ্যাকশনের ব্যানারে ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাস্তায় নামলেই চালানো হয় গ্রেপ্তার অভিযান। গত মাসে মাত্র একদিনেই 5 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে অনেকেরই বয়স 60 বছরের বেশি। প্যালেস্তাইন অ্যাকশনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর সর্বোচ্চ 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধানও রাখা হয়েছে। এই অবস্থায় এটিকে অসঙ্গতিপূর্ণ বলে সমালোচনা করতে দেখা গেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মিত্র দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ কোরিয়ায় ব্যবহার হয় না যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থার অ্যাপ গুগল ম্যাপ, যার কারণে কিছুটা অসুবিধায় পড়তে হয় দেশটিতে ঘুরতে যাওয়া ভিন দেশি পর্যটকদের। পছন্দের গন্তব্যে পৌঁছানোর দিক নির্দেশনা পেতে প্রয়োজন হয় দেশটির তৈরি 3টি ম্যাপিং অ্যাপের, যেসব কারণে দক্ষিণ কোরিয়া গুগল ম্যাপ বিরোধী হলো তার আদ্যোপান্ত জানাচ্ছেন তৌহিদুর রহমান। অজানা গন্তব্যে ছুটে চলার দিক নির্দেশনা দিয়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তা কুড়িয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগলের অ্যাপ গুগল ম্যাপ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতায় নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় অনেক জায়গাতেই গুগল ম্যাপের বিস্তার ঘটতে দেয়নি চীন ও রাশিয়ার মতো অনেক প্রতিদ্বন্দ্বী দেশ। বিষয়টি স্বাভাবিক হলেও মার্কিন মিত্র হিসেবে খ্যাত দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপ কাজ করে না, এমন তথ্যে যে কেউই অবাক হবেন। তবে আসলে ঘটনা সত্য। গুগল ম্যাপ সব জায়গায় কাজ না করায় দক্ষিণ কোরিয়ায় ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুদের যাত্রা কিছুটা কঠিন হয়ে পড়ছে। এর বিকল্প হিসেবে স্মার্টফোনে ডাউনলোড করতে হচ্ছে কোরিয়ান তৈরি 3টি ভিন্ন অ্যাপ। এমনকি এসব অ্যাপের ব্যবহার বিধিও বেশ জটিল। ভুক্তভোগী পর্যটকদের দেয়া তথ্যের ভিত্তিতে এমন খবরই প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ভালো সম্পর্কের কারণে যে দেশটিতে মার্কিন সেনা পর্যন্ত মোতায়েন রয়েছে সে দেশেই ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রের তৈরি ম্যাপিং অ্যাপের ব্যবহার নেই? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় দক্ষিণ কোরিয়া গুগলের মধ্যে দ্বন্দ্ব প্রায় 20 বছরের পুরনো। জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে গুগলকে মানচিত্রের নেভিগেশন নির্দেশনাবলী অন্তর্ভুক্ত করতে দিচ্ছে না সিওল। এমন পরিস্থিতির জন্য অবশ্য গুগলকেই দায়ী করা হয়, কারণ 2008 সালে বেশ কয়েকটি কোরিয়ান স্থানকে জাপানি নাম দিয়ে ম্যাপিং করেছিল গুগল। সে বিষয়টি মূলত গুগল সিউলের সম্পর্ককে জটিল করে তোলে, কারণ ম্যাপে ব্যবহার করা বিতর্কিত নামগুলো দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়, যা 19 শতকের প্রথম 3 দশকেরও বেশি সময় ধরে জাপানি ঔপনিবেশিক অঞ্চল ছিল। এরপরে মূলত গুগলকে ম্যাপিং করতে বাধা দেয় দেশটি। এমনকি কর্তৃপক্ষ যুক্তি দেখায় এর অনুমতি দিলে তাদের সামরিক ঘাঁটি এবং সরকারি সুযোগ সুবিধাজনিত তথ্য বাহিরে প্রকাশ পেলে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই অবস্থায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং যোগাযোগ বিভাগের অধ্যাপক স্কট ম্যাককুয়ার মনে করছেন, গুগল ম্যাপের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে সিউলের উদ্বেগ সম্ভবত অতিরঞ্জিত, কারণ প্রয়োজনে গুগল ছাড়াও বিভিন্ন মাধ্যমে মানচিত্র পাওয়া যায়।
এদিকে গুগল বলছে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার আপত্তিকর তথ্য ম্যাপ থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে গুগল ম্যাপকে যাতে কিছুতেই দেশের ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া না হয় সে ব্যাপারে সোচ্চার কোরিয়ার ম্যাপিং অ্যাপ নাভার এবং কাকাওয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এমনকি এটি করলে কোরিয়ান কোম্পানিগুলোর বিরুদ্ধে অবিচার করা হবে বলেও যুক্তি তুলে ধরা হয়েছে। এছাড়া 239টি সংস্থার উপর চালানো সাম্প্রতিক এক জরিপে 90% গুগল মানচিত্রে দেশের ডেটা রপ্তানির বিরোধিতা করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দিন চারেক পরে শুরু এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে বড় এই আসরের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ক্রিকেট সংশ্লিষ্টদের প্রশ্ন, ডাচদের বিপক্ষে এই সিরিজ কি শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষেও সমান কার্যকর থাকবে? পরিসংখ্যান আর তথ্য উপাত্তের বিশ্লেষণ থাকছে জুবায়ের আহমেদের প্রতিবেদনে। নেদারল্যান্ড সিরিজে ব্যাটে বলে দাপট। এশিয়া কাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণে। তবে আত্মবিশ্বাসের পেছনে নেই রেকর্ডের সমর্থন। ক্রিকেটীয় সামর্থ্যে ডাচদের তুলনায় ঢের এগিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তুলনামূলক তথ্যপাত্রটাও বর্তমান পরিস্থিতিতে দিচ্ছে না সান্ত্বনা। পরিসংখ্যান বলছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20তে বাংলাদেশ বেশ সাবলীল। ডাচদের বিপক্ষে টাইগার ব্যাটাররা রান তুলেছেন ওভার প্রতি 7.93 গড়ে। প্রতি উইকেটে রান উঠেছে 29-এর কাছাকাছি। বিশ্বের যে কোনো দেশের সাপেক্ষে এমন তথ্য নিঃসন্দেহে ঈর্ষণীয়। তবে কদিন পরেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে হাজির হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলো। একই মানদণ্ডে তাদের বিপক্ষে অনেকটাই পিছিয়ে টাইগারদের ব্যাটিং ইউনিট। এশিয়ান দেশ বিচারে আফগানিস্তানের বিপক্ষেই সবচেয়ে বাজে পরিসংখ্যান বাংলাদেশের। রশিদ খানদের বিপক্ষে গড়ে উইকেট প্রতি রান মাত্র 17.63 আর ওভার প্রতি রান 6.85। গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান অবশ্য কিছুটা ভালো। পার্টনারশিপগুলোতে গড়ে রান উঠেছে 23-এর বেশি, ওভার প্রতি গড় 8.24। সুপার ফোরে উঠলে প্রতিপক্ষ হতে পারে ভারত, পাকিস্তানের মতো দল। সেখানেও অতীত রেকর্ডগুলো হতাশই করবে বাংলাদেশকে। তুলনামূলক সর্বশক্তি দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ঠিক কতখানি যথাযথ হয়েছে তা নিয়েই শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। তবে কি আরও একবার প্রস্তুতির মঞ্চে কেবল আত্মবিশ্বাস বাড়িয়েই বড় আসরে পা রাখছে বাংলাদেশ? উত্তরগুলো পাওয়া যাবে 9 তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপের ম্যাচে। জুবায়ের আহমেদ, এখন। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের 17তম আসর। টুর্নামেন্টে অংশ নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল এবং সেখানে কথা বলছেন জাকির আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আবুধাবির রেকর্ডটা দেখি এর আগে খুব একটা ভালো না, আমরা দুটো ম্যাচ খেলেছিলাম বাট খুব একটা ভালো করতে পারিনি। কোনো কারণে মনে হয় কিনা এবারের দলটা আসলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কারণ আমরা 2012, 16, 18 তিনবার ফাইনালে উঠেও আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আর আমরা স্টেপ বাই স্টেপ ভালো খেলে আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলার জন্য যাচ্ছি। উড আপনার বেশ প্রশংসা করেছে এবং তার সাথে 21 দিনের একটা সেশন ছিল, আসলে সব মিলে কোনো পরিবর্তন দেখেছেন কি নেদারল্যান্ডস সিরিজে বা কতটুকু হেল্প হলো আপনাদের? মানে উড আপনার বেশ প্রশংসা করেছে, 21 দিনের একটা সেশন ছিল, কতটুকু উপকৃত হয়েছেন তার থেকে? নেদারল্যান্ডস সিরিজে তো দেখেছেন আসলে। না, ভালো, জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাটগুলা, তো এই সুইংগুলা অবশ্যই কাজে দিবে। তো ভালো ভালো সময় পার করেছে। ঠিক এরকমভাবেই খেলতে হবে। বড় মঞ্চ, সিরিজ সব কিছুতেই একই মাইন্ডসেটে খেলতে হবে। তো আমরা অ্যাজ এ টিম এরকমভাবেই খেলার চেষ্টা করব। আলাদা না, জাস্ট ফোকাস অন আওয়ার বেসিক্স, দ্যাটস ইট। জাকের, ভারতের একজন বিশ্লেষক বলেছেন যে বাংলাদেশ বড় টুর্নামেন্টে গিয়ে চোখ করে, মানে এবার কি সেই ধারা বাংলাদেশ ভাঙবে কিনা? যদিও এশিয়া কাপের 3বার ফাইনাল খেলেছে বাংলাদেশ, তারপরেও এই কথাগুলো বারবার আসতেছে, সেইটার জবাব আপনারা দিতে চান কি? কাউকে জবাব দেওয়ার কিছু নয়। আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো, দ্যাটস ইট। থ্যাংক ইউ। কথা বলছিলেন। টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল, সেখানে কথা বলছিলেন জাকির আলী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।